বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমার যে আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার সেট নম্বর 15টা নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ার সেটের অলরেডি আমি হিস্ট্রির ডাব্লিউবিসিএসের 14টা সেট আপলোড করে দিয়েছি। 1 থেকে 9 অবধি কমপ্লিট করা আছে। 9-এর কিছু কোশ্চেন বাকি ছিল, সেটা আজকে আপলোড করছি। অলরেডি কিন্তু আমি পলিটি, স্ট্র্যাটেজিকে এবং জেনারেল সায়েন্স, জিওগ্রাফি সব কিছুরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপলোড করে দিয়েছি। হিস্ট্রিটা একটু বেশি ক্লাস আনছি, কারণ হিস্ট্রির কোশ্চেনটা বেশি থাকে। সামনের সপ্তাহ থেকে অন্য ক্লাস পাবে। এই সপ্তাহতেই আমি ভেবেছিলাম করবো, কিন্তু এটা অন্য কাজে ব্যস্ত হয়ে যেতে পারিনি। সামনের সপ্তাহে হিস্ট্রির ক্লাস প্রত্যেক সপ্তাহে থাকবে এবং তার সঙ্গে অন্য প্রিভিয়াস ইয়ার ক্লাস আমি করাবো। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা পারলে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো, এবং ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। না হলে আমি বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো আদৌ তোমাদের জন্য কার্যকরী হচ্ছে নাকি না। আর এই যে প্রশ্নগুলো দেখছো, এগুলো শুধু কিন্তু রাজ্য সরকারের নয়, যে কোনো ধরনের পরীক্ষা, সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, সব পরীক্ষায় তোমাদের কাজে আসবে। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করনি, তোমাদের রিকোয়েস্টেই আমি টেলিগ্রাম চ্যানেলটা তৈরি করেছিলাম, ফ্রিতে পিডিএফ দেবো বলে। তারা অনায়াসেই আমার ইউটিউবের হোম পেজ কিংবা ডেসক্রিপশান বক্সে দেখবে লিঙ্কটা দেওয়া আছে। এছাড়াও প্রতিটা ভিডিও শেষে কমেন্ট বক্স চেক করবে, ওখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। ওখান থেকে অনায়াসেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। ওখানে আমি এই ভিডিওগুলোর ফ্রি পিডিএফ আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। তো চলো, আজকের প্রথম প্রশ্ন। দিল্লির সুলতানির একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতাপাখি বলা হয়। ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন। জিয়াউদ্দিন বারনি, উদ্বি আর আলবিরনি যাই বলো, আমির খসরু। সঠিক উত্তর হবে আমির খসরু। আমির খসরুকে কিন্তু কাওয়ালির জনকও বলা হয়। আমির খসরু নিয়ে প্রচুর নোটও আমি দিয়েছি, তোমরা চাইলে দেখে নিও। অন্য যখন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির ক্লাস করিয়েছিলাম তখন দিয়েছিলাম। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। অপশানগুলো আর বলছি না, কারণ এখানে অপশানটা কিন্তু ভুল দেওয়া আছে। কিন্তু এইখানকার এইরকম পরিস্থিতির সম্মুখীন যদি তোমরা হও, অ্যাকচুয়ালি স্বরাজ্য দল বা স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিল চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। এটা তোমাদের আগে অনেকবার বলেছি। এবং তোমরা জানো যে ওই অসহযোগ আন্দোলন যখন হয়েছিল, ওই অসহযোগ আন্দোলনের সময় যেহেতু মহাত্মা গান্ধী একটু ওই নন ভায়োলেন্ট মুভমেন্টে বিশ্বাসী ছিলেন, তখন কিন্তু ওই চৌরি চৌরার যে ঘটনাটা ঘটেছিল, উত্তরপ্রদেশে চৌরি চৌরার ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু মহাত্মা গান্ধী ওই অসহযোগ আন্দোলনটা তুলে নেয়। এর ফলে কিন্তু বিভিন্ন অন্য লিডার, অনেকেই কিন্তু খুবই অসন্তোষ প্রকাশ করেছিল যে একটা ছোটো ঘটনার জন্য অত বড় একটা মুভমেন্ট তুলে নেয়। সেই কারণে অনেকেই কিন্তু দলের থেকে বেরিয়ে গেছিলো, কিংবা তারা নতুন দল তৈরি করেছিল। তাদের ভেতরে এই চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু কিন্তু এই স্বরাজ্য দল প্রতিষ্ঠা করে। এবং এই যে দলটা প্রতিষ্ঠা করবে ওরা, এইটা কিন্তু 1922 সালের ডিসেম্বর মাস নাগাদ, আমার যতদূর মনে পড়ছে, কোনো একটা সময় কোনো সবাই এটা ওরা ঠিক হয়েছিল। সেই কারণে ওরা এখানে 1922টা দিয়েছে, তোমাদের একটু কনফিউজ করার জন্য দিয়েছে। যদিও ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন অনেকদিন আগেকার, 15 বছর আগেকার। তা এইটা কিন্তু অরিজিনাল যদি 23 থাকে 23 দেবে, আর যদি 23 না পাও তাহলে 22 দেবে। ঠিক আছে, 22 সালে কিন্তু ওটা সিদ্ধান্ত নেওয়া হয় যে দলটা গঠন করা হবে। আর তোমরা জানো এই স্বরাজ্য দলের যদি কখনো প্রশ্ন আসে যে হু ওয়াজ দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ স্বরাজ পার্টি, তাহলে হবে চিত্তরঞ্জন দাস। আর যদি আসে হু ওয়াজ দ্য ফাউন্ডিং সেক্রেটারি, প্রতিষ্ঠাতা সচিব, হু ওয়াজ দ্য ফাউন্ডিং সেক্রেটারি অফ স্বরাজ পার্টি, তখন হবে আমাদের মতিলাল নেহরু। ঠিক আছে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। 1194, 1202, 1199, 1206। সঠিক উত্তর হচ্ছে এখানকার অপশান অনুযায়ী 1202। এটা কিন্তু অনেক জায়গায় তোমরা 1203ও দেখতে পারো, 1204ও দেখতে পারো, কিংবা হাইফেন দিয়ে দুটো সালও দিতে পারে, 1203, 4, 1223, 3। এটা কি তোমাদের ওইখানে অপশানটার ওই যে তোমাদের প্রশ্নে অপশানটা দেখবে, সেই অপশানের ওপর তোমাদের বিবেচনা খাটিয়ে তোমাদের উত্তরটা দিতে হবে। ঠিক আছে, তো এখানকার অপশান অনুযায়ী 1202টা সঠিক উত্তর হচ্ছে। এবং এই যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, তোমরা জানো যে মোহাম্মদ ঘড়ির সেনাবাহিনীতে উনি ছিলেন। মোহাম্মদ ঘড়ির ওই যখন দ্বিতীয় তরাইনের যুদ্ধে জেতার পর উনি কিন্তু যখন চলে যাচ্ছেন, আর এই বখতিয়ার খিলজি কিন্তু বাংলার দিকে চলে এসেছিলেন। 1203 থেকে 1206 এইটা হচ্ছে ওনার টেনার ছিল, উনি যে বাংলায় শাসন করেছিলেন। তোমরা জানো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। এনার সম্বন্ধে অনেক প্রশ্ন আসে, ও আছে, চাইলে একটু তোমরা ডেটা কালেক্ট করো, খুবই গুরুত্বপূর্ণ যদি কম্পিটিটিভ এক্সামের জন্য। তো 1203 থেকে 1206 এটা হচ্ছে ওনার টেনার, কার্যকাল আর কি, শাসনকাল আর কি, সরি।
শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? WBCS 2009 সমতট, কর্ণসুবর্ণ, তাম্রলিপ্ত, লক্ষণাবতী। সঠিক উত্তর হচ্ছে কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। জানো আর ছোটোবেলা থেকেই পড়ছো। কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে অভিহিত? WBCS 2009 প্রশ্ন। অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্য। সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। এবং যদি কখনো প্রশ্নটা এরকমভাবে আসে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান এই উপাধিতে আখ্যায়িত করেছেন কে বা কোন ঐতিহাসিক, তখন হবে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান নামে অভিহিত করেছিলেন। কোন ঐতিহাসিক তাকে কি উপাধি দিচ্ছে? ঠিক আছে, যেমন ওই ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলছে, ওটা ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ বলছে, যতদূর আমি আগের দিন পড়িয়েছিলাম মনে পড়ছে। এইগুলো মনে রাখবে। যদি মানে কারা যদি এরকম কোনো ঐতিহাসিক কোনো উপাধি দিয়ে থাকে, তাহলে কোন ঐতিহাসিক উপাধি দিয়েছে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, বিশেষ করে এই সমস্ত একটু মানে টপ লেভেলের কম্পিটিটিভ এক্সামের জন্য। মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করেছিল? WBCS 2009 প্রশ্ন। শুঙ্গ যুগ, সাতবাহন যুগ, শক যুগ, কুষাণ যুগ। সঠিক উত্তর হবে আমাদের যে কুষাণ পিরিয়ড বা কুষাণ যুগে কিন্তু এই মথুরা শিল্পকলা জনপ্রিয়তা অর্জন করেছিল। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? WBCS 2009 প্রশ্ন। প্রথম চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন গ্রন্থটি স্বামী বিবেকানন্দ রচিত? WBCS 2009 প্রশ্ন। কথামালা, বর্তমান ভারত, কথা শরীর সাগর, এ নেশান ইন মেকিং। সঠিক উত্তর হচ্ছে বর্তমান ভারত কিন্তু স্বামী বিবেকানন্দ রচনা করেছেন। আর এই যে কথামালা, বাকিগুলো একটু জেনে রাখো, পরীক্ষায় আসতেই পারে। কথামালা হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা রচনা করা হয়েছে। কথা শরীর সাগর এটা সোমদেব বা সোমদেব ভট্ট ওনার দ্বারা রচনা করা হয়েছে। আর এ নেশান ইন মেকিং এটার রচয়িতা হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে মুকুটহীন রাজা বলা হয়, তোমরা জানো। ওনার সম্বন্ধে অনেক কিছু নোট আগেও দিয়েছি আমি। তো চলো পরের প্রশ্ন। তিতুমির কে ছিলেন? WBCS 2009 প্রশ্ন। সিপাহী বিদ্রোহের নেতা, নীল বিদ্রোহের নেতা, ওহাবি আন্দোলনের নেতা, ফরাজি আন্দোলনের নেতা। ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। মীর নিসার আলী, যার আসল নাম জানো, বাঁশের কেল্লা। বুদ্ধচরিত কার রচনা? WBCS 2009 প্রশ্ন। নাগার্জুন, বসুমিত্র, অশ্ব ঘোষ, বিশাখ দত্ত। সঠিক উত্তর হচ্ছে অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ দ্বারা রচনা করা হয়েছে বুদ্ধচরিত। শতাব্দীর প্রচলন কে করেন? WBCS 2009 প্রশ্ন। এটা হচ্ছে শতাব্দী ছিল না, ওটা হবে শকাব্দ। ঠিক আছে বন্ধুরা, ওটা আমার স্পেলিং মিস্টেক হয়েছে, ওটা আর কি শকাব্দ হবে। ঠিক আছে, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। শতাব্দী হবে না, শকাব্দের কে প্রচলন করেন? কনিষ্ক। এই প্রশ্নটা কিন্তু বহুবার রিপিট হয় WBCS-এ। এবং 78 খ্রিস্টাব্দ থেকে কিন্তু এই শকাব্দের সূচনা হয়। এটাও আছে যে কত খ্রিস্টাব্দকে শকাব্দের সূচনা হয়, শক এরা স্টার্টেড ফর্ম এরম দেওয়া থাকে। কবে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়? WBCS 2009 প্রশ্ন। 1904, 1910, 1906, 1915। সঠিক উত্তর হচ্ছে 1906 সালে কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল। তোমাদের এই সম্বন্ধে আগে আমি নোট দিয়েছি। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঢাকাতে। কে প্রতিষ্ঠা করেছিলেন? নবাব খাজা সলিমুল্লাহ। এবং প্রথম সভাপতি ছিলেন তৃতীয় আগা খান। এই কটা প্রশ্নই কিন্তু এর থেকে আসে। এছাড়াও প্রচুর প্রশ্ন হয় মুসলিম লীগ সম্বন্ধে, মানে এইগুলো আর কি ইনিশিয়াল স্টেজে প্রশ্নগুলো আসে। প্রাচীন ভারতের কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন? WBCS 2009 প্রশ্ন। অজাতশত্রু, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক। সঠিক উত্তর হচ্ছে বিন্দুসার। অমিত্রঘাত উপাধিটিকে আছে কিন্তু বিন্দুসারের। চলো পরের প্রশ্ন। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? WBCS 2009 প্রশ্ন। সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, সংবাদ কৌমুদী, তত্ত্ববোধিনী। সঠিক উত্তর কী হচ্ছে তাহলে? সমাচার দর্পণ। আচ্ছা, সমাচার দর্পণ কিন্তু ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার। ঠিক আছে, আর কত সালে পাবলিশ হয়েছিল? 1818 সালে পাবলিশ হয়েছিল। ঠিক আছে, আর কোথা থেকে এটা যদি আসে বলে যে কোথা থেকে পাবলিশ করা হয়েছিল, এটাও মনে রেখো। ইকুয়ালি ইম্পর্টেন্ট এটাও, যে কত সালে প্রকাশ হয়েছিল আর কোথা থেকে প্রকাশ হয়েছিল। শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন সোসাইটি দ্বারা কিন্তু প্রকাশিত হয়েছিল। শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন, এইটা কিন্তু ভালো করে মনে রাখবে, বা শ্রীরামপুর মিশন সোসাইটি এরমভাবে আসতে পারে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন সোসাইটি দ্বারা প্রকাশিত হয়েছিল। এবং কে প্রকাশ করেছিল? জন ক্লার্ক মার্সম্যান। মানে এরমভাবে আসতে পারে যে প্রশ্ন দেখতে পারো সমাচার দর্পণের প্রতিষ্ঠাতা কে, এরমভাবে থেকেও কিন্তু এইভাবে আসতে পারে যে সমাচার দর্পণের প্রথম পরিচালক কে, মানে এডিটার কে, তখন হবে হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান। এ সম্বন্ধে আগেও আমি আশা করি নোট দিয়েছি, তোমরা দেখেছো। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? WBCS 2009 প্রশ্ন। বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ, ধননন্দ।
সঠিক উত্তর হচ্ছে মহাপদ্মনন্দ, নন্দবংশের প্রতিষ্ঠাতা। এবং উনি কিন্তু ওনার কিন্তু কিছু বিখ্যাত উপাধি ছিল যেগুলো পরীক্ষায় আসে। তার ভেতরে একটা উগ্রসেন, উগ্রসেন নামে কে পরিচিত? মহাপদ্মনন্দ। একরাট নামে কে পরিচিত? মহাপদ্মনন্দ। এছাড়াও সর্বক্ষত্রিয় ছেত্রা, সর্বক্ষত্রিয় ছেত্রা নামেও কিন্তু উনি পরিচিত। তার ভেতরে একরাটটা কিন্তু বেশি পরীক্ষাতে রিপিট হয় কম্পিটিটিভ এক্সামে, যে একরাট নিম্নলিখিত কোন রাজার উপাধি? তখন হবে মহাপদ্মনন্দ। আচ্ছা, মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছরে জারি হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, বহুবার রিপিট হচ্ছে দেখেছো। ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। 1870, 1878, 1875, 1880। সঠিক উত্তর হবে 1878 সালে এই মাতৃভাষায় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা চালু হয়েছিল। কে চালু করেছিলেন? লর্ড লিটন। কোন ভাইসরয় চালু করেছিলেন? লর্ড লিটন কিন্তু এটাকে চালু করেছিলেন 1878 সালে। আর এটাকে অ্যাবলিস্ট করে দিচ্ছেন, মানে এই আইনটা আবার তুলে দিয়েছিলেন লর্ড রিপন। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা এই মাতৃভাষায় সংবাদপত্র আইন তুলে দিয়েছিলেন লর্ড রিপন। কত সালে? 1882 সালে। এটা কিন্তু অনেক জায়গায় 1881ও দেখতে পারো, তবে এটা 1882 সঠিক উত্তর হবে। 1882 সালে তুলে দিচ্ছে লর্ড রিপন। আর লর্ড লিটন কিন্তু 1878 সালে এটাকে এনাক্ট করেছিলেন, মানে এটাকে জারি করেছিলেন। ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। ব্রাহ্মী, পালি, খরষ্টি, সংস্কৃত। সঠিক উত্তর হবে পালি। ত্রিপিটক লেখা হয়েছিল পালি ভাষাতে। আর্য শব্দের অর্থ হলো, ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন, চাষ করা, গোচরণ ভিত্তিক সমাজ, জাতি বিশেষ, ব্রহ্মচারী। সঠিক উত্তর হচ্ছে এটা জাতি বিশেষ। আর্য শব্দের অর্থ হলো এটা জাতি বিশেষ। নিম্নলিখিত কোন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। অনাথ বন্ধু পাজা, বিনয় বসু, মৃগেন দত্ত, প্রফুল্ল চাকি। তাহলে এইখানে যে কটা অপশান আছে তাদের মধ্যে কিন্তু বিনয় বসু সঠিক উত্তর হবে। এবং কারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল? যে তিনজন বিপ্লবী, তাদের নাম হচ্ছে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। এই সম্বন্ধে আগেও প্রচুর পুরনো বাংলা সিনেমা হয়েছে এবং রিসেন্টলিও দেখবে আমাদের বাংলায় দেব একটা সিনেমা করেছে এই বিনয় বাদল দীনেশ গল্প নিয়ে, চাইলে দেখে নিতে পারো। এইসব সিনেমাগুলো কিন্তু ভালো, মানে দেখলে অনেক কিছু জানতে পারবে। আর 1930 সালের 8ই ডিসেম্বর এই ঘটনাটা ঘটেছিল, এটাও কিন্তু আসে। 1930 সালের 8ই ডিসেম্বর এই তিনজন কিন্তু রাইটার্স বিল্ডিং অ্যাটাক করে। এবং কী উদ্দেশ্যে অ্যাটাক করেছিল? ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসনকে হত্যা করার জন্য। ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসনকে হত্যা করার জন্য। এই ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসন ছিল একজন অত্যাচারী পুলিশ অফিসার, যার উনি কিন্তু বন্দীদের ওপর প্রচণ্ড অত্যাচার করতেন। এই জন্য ওনাকে হত্যা করার উদ্দেশ্য নিয়েই এই তিনজন রাইটার্স বিল্ডিং অ্যাটাক করে 1930 সালের 8ই ডিসেম্বর। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসে যে কোনদিন যদি পরীক্ষায় দেখো যে চারটে ধরো যুদ্ধ দিয়েছে, যে অলিন্দ যুদ্ধ নামে কোনটা পরিচিত, তখন হবে এইটা। মানে এই যে রাইটার্স বিল্ডিং, ধরো রাইটার্স বিল্ডিং আছে, বিভিন্ন অপশান আছে, যে ইউরোপিয়ান পাহাড়তলি আক্রমণ করেছিল, প্রীতিলতা উদ্ধার, মানে এরমভাবে ওরা চারটে অপশান সাজিয়ে দিল। সঠিক উত্তর হবে করিডর ওয়ার বা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত হচ্ছে রাইটার্স বিল্ডিং অ্যাটাকটাকেই করিডর ওয়ার বা অলিন্দ যুদ্ধ বলা হয়, রাইটার্স বিল্ডিং অ্যাটাকটাকে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। সর্দার বল্লভভাই প্যাটেল, বিপিনচন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, লালা লাজপত রায়। সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু আমাদের ভারতের লৌহ মানব বলা হয়। চলো পরের প্রশ্ন। সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। তামা, ব্রোঞ্জ, লোহা, সোনা। সঠিক উত্তর হচ্ছে লোহার ব্যবহার কিন্তু সিন্ধুবাসীরা জানতো না। ঠিক আছে, তোমরা জানো আশা করি। ঘোড়ার ব্যবহারও জানতো না সিন্ধুবাসীরা। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা কে করেন? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্যাপ্টেন মোহন সিং। সঠিক উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বসু। 1939 সালে উনি কিন্তু ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেছিলেন। করেঙ্গে ইয়া মারেঙ্গে কে ডাক দিয়েছিলেন? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মহাত্মা গান্ধী, আনন্দমোহন বসু। সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী এই স্লোগানটা দিয়েছিলেন, করেঙ্গে ইয়া মারেঙ্গে। আর এইটা যদি প্রশ্ন আরেকটাও আসে যে মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সময় করেঙ্গিয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? অনেক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ধরুন বিভিন্ন রকম সত্যাগ্রহ, এছাড়া অসহযোগ আন্দোলন, ডান্ডি অভিযান। তখন সঠিক উত্তর হবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু উনি এই করেঙ্গিয়া মরেঙ্গে স্লোগানটা দিয়েছিলেন। কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জামশেদজি টাটা, সি রাজা গোপালাচারী। সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজিকে কিন্তু ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। লর্ড মাউন্টব্যাটেন, র্যামসে ম্যাকডোনাল্ড, লর্ড লিটন, এবি আলেকজান্ডার। সঠিক উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড কিন্তু এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। তো চলো বন্ধুরা,
খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য ডাব্লিউবিসিএসের সাবজেক্টের প্রশ্ন পিওয়াইকিউ নিয়ে আসছি, এবং তার সাথে কিন্তু হিস্ট্রিও থাকবে, কারণ হিস্ট্রিতে প্রশ্ন বেশি থাকে। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড বাই।